যে এই আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই। রাষ্ট্রপতি পার্লামেন্ট না থাকলে শুধুমাত্র অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা আছে আর্টিকেল 93-তে। সেখানেও অর্ডিন্যান্স মেকিং পাওয়ারের দুটো ক্ষমতা তার। প্রথম হলো তাকে স্যাটিসফাইড হতে হবে যে অর্ডিন্যান্সটা হচ্ছে, এটার ব্যাপারে সে স্যাটিসফাইড হবে যে এটা দরকার। আর একটা হলো দেয়ার উইল বি আর্জেন্সি, এটা একটা ইমিডিয়েট আর্জেন্সি আছে, এই জন্য এটা দরকার। এই দুটো কন্ডিশনে উনি যদি মনে করেন যে একটা অর্ডিন্যান্স জারি করবেন, সেটা করতে পারেন। সাবজেক্ট টু এর পরের আইন, পরের প্যারাতেই আছে, উনি এমন কোনো অর্ডিন্যান্স জারি করতে পারবেন না যেটা নাকি আমাদের প্রচলিত যে সংবিধান, সে সংবিধানের যে বিধানগুলো আছে সেই বিধানগুলোকে অকার্যকর করে বা অকার্যকর করতে পারে, সেই রকম কোনো কিছু ওই অর্ডিন্যান্সে থাকতে পারবে না। এই ধরনের ক্ষমতা ওনার অর্ডিন্যান্সে মেকিং পাওয়ারে আছে। কিন্তু আপনার সবাই আলোচনা কিন্তু এটাকে অনেকেই ধরে নেয় যে অর্ডিন্যান্স হয়েছে, আসলে কোনো অর্ডিন্যান্স হয় নাই। অর্ডিন্যান্স হয়েছে জুলাই সনদ, সংবিধান সংশোধন 2025। অতএব সেই জন্য আমি বলেছি প্রথম থেকেই, এই আদেশটা যখন কপিটা পেয়েছি আমি, তখনই আমি বলেছি যে এই আদেশটা দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নেই। এবং রাষ্ট্রপতি এই আদেশটা যদি দিয়ে থাকেন, উনি একটা বেআইনি আদেশ দিয়েছেন এবং এই জন্য রাষ্ট্রপতিকে ভবিষ্যতে জবাবদিহির আওতায় আসতে পারে। কারণ রাষ্ট্রপতি থাকা অবস্থায় ওনার দায়িত্ব আছে আইনগত আদেশ দেওয়ার। উনি তো আইনের পরিপন্থী যে আদেশ দিয়েছেন, এটার জন্য ওনার জবাবদিহি করতে হতে পারে। তবে ওনার যদি ডিফেন্স থাকে, এটা অবশ্য আমি আরো 2 মাস আগে বলেছি, কিন্তু এখন তো ডিফেন্স আছে। কারণ উনি যে কালের কণ্ঠে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তো উনি বলেছেন যে এগুলোর ব্যাপারে, অনেকগুলোর ব্যাপারেই ওনার কোনো মতামত নেওয়া হয় না এবং কিভাবে কি হয়েছে ওনার সেই নলেজও নাই অনেকগুলোর ব্যাপারে। অতএব এখানে এখন প্রশ্ন আসবে, ওই ডিফেন্সটা উনি নিতে পারবেন যে ওনার ব্যাপারে এই যে আদেশ জারি করা হয়েছে, এটা ওনার স্বেচ্ছায় না, ওটা প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে। সরকারে যারা ছিলেন তারাই ওখান থেকে, রাষ্ট্রপতির অফিস থেকে তাদের নর্মাল প্রসিডিউরে সিগনেচার নিয়ে ওইটা করেছেন। এটি যদি হয় তাহলে তার ডিফেন্স আছে। কিন্তু যাই হোক, এই আদেশটা জারি হয়েছে, এটা আবার একটা গেজেট করা হয়েছে। আমরা নর্মালি জানি যে একটা গেজেট মানে কিন্তু আইন। আমাদের সংবিধানের যে আইনের ব্যাখ্যা, সেখানে বিভিন্ন জাজমেন্টও এসছে, সার্কুলার, গেজেট, কাস্টম, এগুলো কিন্তু সবই আইন। তো এটাকে আইন আমি কিভাবে ধরবো, যদি এই আইনটা জন্মটা যেটা হয়েছে সেটা যদি সঠিকভাবে হয়, অর্থাৎ এই আইনের জন্মটা তো হতে হবে সংবিধানের আলোকে অথবা পার্লামেন্টের মাধ্যমে, অর্থাৎ অর্ডিন্যান্স অথবা পার্লামেন্ট, এর বাইরে কোনো আইন হয় না। আমি যদি একটা লিখে আজকে দিয়ে দেই এবং সেটা যদি আমি ধরেন প্রেসে কাজ করি, বিজি প্রেসে, আমি ধরেন রাত্রে আমি যখন ডিউটি করি আমি একটা ছাপাই দিলাম, ওটা কিন্তু আইন হবে না। কারণ সোর্সটা ঠিক মতো লাগবে, হয়তো পার্লামেন্ট নাইলে অর্ডিন্যান্স। তো এখানে উনি যে আদেশটা জারি করছেন, এটা কোনো সোর্সে এটা কভার করে না। এটা ইনিশিয়ালি এটা ইললিগাল এবং এটা ভয়েড এব ইনিশিউ, মানে এটার কোনো কার্যকারিতা নাই। এ কথা আমি আগেই বলেছি। কাজে ওই প্রশ্নে যদি আপনি বলতে চান যে এটার ভবিষ্যৎ কি, এটার আইনগত তো কোনো ভবিষ্যৎ ছিল না আগে, এখনো নাই। এটা ওই সময় বলেছি, যদি প্রয়োজন হয় কেউ যদি আদালতেও যায়, সেটাও টিকবে না। এখন তো আদালতে কেউ না কেউ গিয়েছে, এখন এটা সাবজুডিস ম্যাটার, আদালত এটা দেখবে। কিন্তু আমি যেটা আগে বলেছি, আমার আগের বক্তব্যই আমি এখনো বলবো, সেটা হলো এইটার কোনো আইনগত ভিত্তি নাই। কারণ রাষ্ট্রপতির এই ধরনের আদেশ জারি করার কোনো ক্ষমতাই নাই। মামুন মাহবুব যে রিটটি করলেন, সেখানে তিনি কোর্ট থেকে তো আবার 4টি রুলও দেয়া হলো, সেগুলোর মানেটা কি তাহলে? না, আপনি জানেন যে রিট পিটিশন হয় যখন, তখন কেউ কোনো কিছু চ্যালেঞ্জ করে। তা রিট পিটিশন যেটা মিডিয়ায় দেখেছি সেটা হলো আপনার এই যে আদেশের ভিতরে যে গণভোটের বিধান, এটাকে চ্যালেঞ্জ করেছেন ওনারা। এই আদেশটা অবৈধ বলেছেন এবং এই গণভোটের বিধানটাকেও চ্যালেঞ্জ করেছেন, যেটা তো সংবিধানে নাই। এটা তো আগেও আমরা বলেছি যে আসলে তো সংবিধানে নাই। এটা চ্যালেঞ্জ না করলেও এটার কোনো বৈধতা থাকতো না। কারণ আপনি জানেন যে শপথের সময় এটা বিএনপি ক্লিয়ার করে দিয়েছে। ওনারা কিন্তু ওই আদেশের মধ্যে যা, যা আছে সেইটার ব্যাপারে কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে আইনের বাইরে আমরা কোনো কিছু করব না। যার ফলে ওনারা কিন্তু সংবিধান সংশোধন পরিষদ যেটা, ওটার শপথ নেননি তারা। কাজে ওখানে ওইটা অকার্যকর হয়ে গেছে। তারপরেও যেহেতু আদালতে গিয়েছে, কাজে আদালতে যখন একটা আবেদন যায়, আদালতকে একটা সিদ্ধান্ত দিতে হয় এবং যে কোনো মামলায় ফাইল করার পরে প্রথম একটা রুল জারি করে তারপরে এইটার উপরে চূড়ান্ত শুনানি হয়। অর্থাৎ যেহেতু আদালতে এইটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, আর যেহেতু আদালত এটা দেখেছেন যে এটা তো বৈধতা নাই, বৈধভাবে করা হয় নাই এবং সংবিধানে এই ক্ষমতা নাই, সুতরাং স্বাভাবিকভাবেই তো আদালত এটা রুল জারি করবেন
এবং সেইটাই স্বাভাবিকভাবে হয়েছে। জি। কিন্তু আমি শিশির মনিরেরও বক্তব্যটি শুনছিলাম। সেখানে তিনি বলছিলেন যে, বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারছে। তারা যে সংবিধান সংস্কার পরিষদ এটা তারা করতে চায় না বা পরবর্তীতে সংসদে গিয়ে আলাপ আলোচনা করতে চায়। জিনিসটা এত আইনি প্যাঁচ ফাঁক-ফোকর এটার মধ্যে যদি একটু সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করে বলতেন যাতে সব মানুষ বুঝতে পারে যে এটারে ঘাপলাটি কোন জায়গাটা বিএনপি কেন এভয়েড করতে চাচ্ছে? আর জামাত এনসিপি ওয়ালারা কেন এটাকে জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে? না, আপনি যে মতামতের কথা বললেন সেখানে আপনাকে ধরে নিতে হবে। আপনি জানেন যে বাংলাদেশের যে সমস্ত আইনজীবীরা রাজনীতি করেন, তারা কিন্তু রাজনৈতিক প্রভাবের বাইরে নিরপেক্ষভাবে কোনো কথা বলেন না। অতএব আপনাকে রাজনৈতিক নেতাদের বক্তব্যটাকে রাজনৈতিক বক্তব্য হিসাবে বিবেচনা করতে হবে। তারা যা খুশি তাই বলতে পারে। কিন্তু আপনি নিরপেক্ষ স্বাধীন মালিককে জিজ্ঞেস করেন, অন্যান্য যারা নিরপেক্ষ আইনজীবী আছেন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, আমি তো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না। আমি যদি সম্পৃক্ত থাকতাম তখন আমি আইনজীবী হিসাবে আমার দলের প্রয়োজনে আমি একটা ব্যাখ্যা বের করে দিতাম। কিন্তু সেখানে যারা আইনজীবী আছেন যে দলের, অর্থাৎ তাদের পারপাজে তারা বক্তব্য বলবে। কিন্তু এটি অত গুরুত্ব দেওয়ার কোনো বিষয় না, বা আপনারাও মিডিয়াও কেন গুরুত্ব দিচ্ছেন আমি বলতে পারবো না। কারণ এই সমস্ত বিষয় সবসময় আপনি দেখবেন আপনাদের দায়িত্ব হলো যারা এই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত না। কারণ দলীয় রাজনীতিরা তারা দলের বাইরে কোনো কথা বলতে পারেন না। দলের পারপাস সার্ভ করেন। কারণ তাদের ভবিষ্যতে পথ আছে এবং সিঁড়ি আছে। এক ধাপ করে তারা উঠে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারবেন। কাজেই যাদের এই সিঁড়ির কোনো চিন্তা নাই, তারাই শুধু স্বাধীনভাবে মতামত দিতে পারে। এইজন্য সেই মতামতগুলোই আপনারা প্রকাশ করলে জনগণ উপকৃত হবে যে আসলে জুলাই সনদের এই যে আদেশ, এই আদেশটার কোনো আইনগত ভিত্তি নাই। তবে জুলাই সনদ নিয়ে কিন্তু একটা আলোচনা আছে। সেখানে কিন্তু জুলাই সনদে বিশেষ করে বিএনপি সহ সব দল যেগুলো ঐক্যমত পোষণ করেছেন, সেগুলো কিন্তু অনেক ভালো জিনিস আছে ওর মধ্যে। সেগুলা প্রয়োজন অনুসারে যেগুলো সংবিধান সংশোধন করা দরকার, সেগুলো সংবিধান সংশোধনের আগে দেখতে পারবেন না, দেখার সুযোগ নাই, এবং সেটা বিএনপি স্পষ্ট করেছে। আর সংবিধান সংশোধন ছাড়া যে আলোচনা তাদের মধ্যে ঐক্যমত হয়েছে সেটা কিন্তু কার্যকরী শুরু হয়ে গেছে। ধরেন এই যে স্পিকার নির্বাচন হবে, পার্লামেন্টের সংসদ বলবে, এখন একজন ডেপুটি স্পিকার, তো ওনারা ঐক্যমত পোষণ করেছিলেন যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়া হবে। তা দেখেন এটা কিন্তু সংবিধান সংশোধনের প্রয়োজন নাই, কারণ এটা সংবিধানের সাবজেক্ট না, এটা হলো সংসদের সাবজেক্ট। অর্থাৎ সংসদে মেজরিটি যারা আছে তারা প্রস্তাব করেছেন জামাতে ইসলামকে আপনি ডেপুটি স্পিকারের নাম দেন, এবং তারা মেজরিটি ভোটে ওটা পাশ করে দিবে, হয়ে গেল। তাদের ঐক্যমত অনুসারে জুলাই সনদের যে চাপ কিন্তু বিষয়টা ছিল তারা তো তারা তো যাচ্ছে। কিন্তু তারা তো এটিকে এনসিপির আসিফ মাহমুদ আজকে বলছিল যে বিএনপি তাদেরকে ডেপুটি স্পিকার পদ দিয়ে তারা তাদেরকে ললিপপ দিচ্ছে। ললিপপ দেখাচ্ছে। ওইটিও আপনার, তিনিও তো একজন রাজনৈতিক নেতা, তাই না? কাজে রাজনৈতিক নেতাদের বক্তব্যের ব্যাপারে আমি কমেন্ট করব না। কারণ ওনাদের বক্তব্য ওনাদের রাজনীতির জন্য যেটা সুবিধা হয় সেইটা করেন। তবে আপনার বিএনপি যেটা কাজটা করেছে সেটা হলো বিএনপি তার যে শপথ না নিয়ে তারা সাংবিধানিক কাজটাকে তারা সঠিকভাবে মূল্যায়ন করেছেন, বুঝতে পেরেছেন, এবং এই যে তারা ললিপপ বলতে পারে, কিন্তু ঐক্যমতে তো হয়েছিল যে আপনার ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়া হবে। তার সংসদ শুরু হলো, সংসদে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। তাহলে তো এদিনই তো তাদেরকে বলতে হবে যে ডেপুটি স্পিকার আমি বিরোধী দল দিয়ে দেব। আর উনি যদি না দিয়ে বিএনপি থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করে, তাহলে তো তারা বলতে আরো সুবিধা হবে তাদের যে না বিএনপি তো আর ওই ঐক্যমতে যা হয়েছিল সেগুলোর মধ্যে তারা আর নাই। কিন্তু সেটা তো, সেই সুযোগটাও তো বিএনপি দিবে না। এই জন্য দেখবেন যেগুলো সংবিধান সংশোধন ছাড়া সংসদে করা যায়, ঐক্যমতে হয়েছে, সেগুলো বিএনপি প্রস্তাব দিবে, করবে। এখন তারা যদি না করতে চায় সেটা আবার আরেকটা রাজনীতি। সেই রাজনীতির মারপ্যাচের মধ্যে কি হবে না হবে সেটা তো আমাদের পক্ষে কমেন্ট করা সম্ভব না। যারা জুলাই সনদ প্রণয়ন করেছে তারা প্রত্যেকেই কি শেষ পর্যন্ত আইনের মুখোমুখি হতে হবে তাদেরকে? মানে বিচারের মুখোমুখি হতে হবে? মানে অ্যাকর্ডিং টু দ্য ল, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। জুলাই সনদ যখন বলেন তখন ওখানে দুটো ভাগ। একটা হলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে তারা কতগুলো বিষয় ঐক্যমত হয়েছেন, এটাও কিন্তু জুলাই সনদ। কিন্তু এটি যখন আপনার গেজেট আকারে প্রকাশ করা হয়েছে তখনই হলো বিতর্কটা সৃষ্টি হয়েছে। ওটি তারা করতে পারেন না, এবং এটি যদি না করতেন তাহলে জুলাই সনদ বলতে তাদের ঐক্যমতের মধ্যে যা যা আছে
সেগুলো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তারা করবেন, তারা কমিটমেন্ট করেছেন। এবং ওর মধ্যে ওই যে ঐক্যমতের মধ্যে যে বিষয়গুলো এসছে তার মধ্যে অনেকগুলো জিনিসই এটা আমাদের দেশের জন্য ভালো। এবং আমি মনে করি যে এগুলো থাকা দরকার, সংবিধান সংশোধন করে এগুলো আসা দরকার। এক্সেপ্ট কিছু, যেমন আপনার এই জুলাই সনদের ঐক্যমত যারা হয়েছে তাদের অনেক ল্যাক অফ নলেজও ছিল, যেমন অনেকগুলো বিষয় হয়ে গেছে সেগুলোকে তারা বলছে এখানে কার্যকরী করবে। যেমন আপনার সুপ্রিম কোর্টের ফুল ডিভিশন বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবে না, এটা জাজমেন্ট হয়ে গেছে, কিন্তু ওনারা ওনাদের পলিসির মধ্যে লিখেছে এইটা নাকি ওনারা আবার করবেন, যদিও বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আবার উপজেলা আদালত এটা রায়ের মাধ্যমে ফেরত এসছে, সেটির ব্যাপারেও আবার বলেছে ওই যারা ঐক্যমত কমিশন সেখানে বলছে এটা উপজেলা লেভেলে তারা আদালত করবেন। তো এইগুলো তো অপ্রাসঙ্গিক, যেটা সেটেল হয়ে গেছে সেটাকে ওনারা ওভাবে করতে পারবেন না, এটা হাইকোর্টের জাজমেন্টের মাধ্যমে হয়েছে। এর বাইরেও যেমন অনেক কিছু আছে, আর্টিকেল 7 এর কথা বলেছে, যে আর্টিকেল 7 এ যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ 7 ক, সেটির ব্যাপারে বলছে এটা বাতিল করবে, কিন্তু এটা বাতিল তো হাইকোর্টের রায় হয়ে গেছে, কাজে এইটাও একটা অপ্রাসঙ্গিক বিষয় এখানে সংযুক্ত করা হয়েছে। তারপর বলছে তারা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনবে, আরে তত্ত্বাবধায়ক সরকার তো রিভিউতে অলরেডি রিভাইভ হয়ে গেছে। কিন্তু এরকম অনেক কিছু তথ্য আছে যেগুলো আসলে তাদের যে পেপার ওয়ার্কস সেখানে অনেক লেসেস ছিল, যার ফলে অনেকগুলো সেটেল ম্যাটারকে ওখানে নিয়ে আসা হয়েছে, এবং এই কারণে ওই বিষয়গুলো নাম্বারটার সংখ্যাটা বেড়ে গেছে। কিন্তু এর বাইরে ধরেন 2 টার্মের বেশি পার্লামেন্টে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটা কিন্তু মোটামুটি মানুষও চয়েস করেছে, যেটা ভালো। এবং আপনি ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দিবেন, কমিটিগুলো যেগুলো হবে সেগুলোর মধ্যে বিরোধী দল থেকে অনেকগুলো কমিটি দেওয়া হবে। এই বিষয়গুলো পার্লামেন্টের পার্লামেন্টের প্রসিজারে ডেমোক্রেসিতে এই জিনিসগুলো চেক অ্যান্ড ব্যালেন্স হয়, কেন এক দলের কাছে সব থাকলে সেগুলোর মাধ্যমে তার দল ইচ্ছামতো অনেক কিছু করতে পারে, কাজে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য সবার কাছে এই ক্ষমতাগুলো থাকলে সেটা রাষ্ট্রের জন্য ভালো হয়। কিন্তু এই ভালো জিনিসগুলো এখন একটা বিতর্কের মধ্যে পড়ে গেছে, কারণ আপনি যদি বলেন জুলাই সনদ, তার মানে ধরে নেওয়া হবে গেজেট, তো ওই গেজেট হইলে তো ওটার তো কোনো ভ্যালু নাই, ওটার তো মূল্য নাই। কিন্তু এই জন্য জুলাই সনদের যে ঐক্যমত হয়েছিল সবাই মিলে, সেই বিষয়টাই যদি আমরা আলাপ করি সেটার ব্যাপারে আমি আশাবাদী, কারণ বিএনপি ওটা বলেছে যে আমরা ক্ষমতায় গেলে যে বিষয়গুলো সংবিধান সংশোধনের বাইরে কার্যকরী করার প্রশ্ন সেটি আমরা করব, এবং সেটি তারা অলরেডি দেখিয়ে দিয়েছেন যে ডেপুটি স্পিকারের প্রস্তাব অলরেডি দিয়ে দিয়েছেন, তাই না? তো সেখানে বিতর্কের কিছু নাই। আর সবচেয়ে হলো যে যে আইনটা তৈরি হয়, এটা গেজেটটা তৈরি করা হলো, এটা যদি যখন তৈরি হলো তখনই যদি এটার ভয়েড এব ইস্যু হয়ে যায়, বাতিলযোগ্য হয়ে যায়, লিগ্যাল কোনো ফোর্স না থাকে, তাহলে ওইটি নিয়ে অত অত আলোচনা করার, রাজনীতিবিদরা আলোচনা করতে পারে, কিন্তু আইনের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে ওইটা তত আলোচনা হয় না। হুম। এটা যদি আপনি চ্যালেঞ্জ নাও করতেন, এটা চ্যালেঞ্জ না করলেও এটা আলটিমেটলি ইনএফেক্টিভ হয়ে গেছে, কারণ বিএনপি তো শপথ নেননি, তাই না? তো সেক্ষেত্রে তো এমনিতেই ইনএফেক্টিভ হয়ে গেছে। তবে হ্যাঁ, ওর মধ্যে আরো অনেক কিছু জটিল বিষয় আছে, সেই বিষয়গুলোর ব্যাপারে যেমন সিপি তারা হয়তো অগ্রগতি করেননি, কারণ ওখানে বলা ছিল যে আপনার যে কোনো 60 জন সদস্য কোরাম হবে, তারা বসতে পারবে, নট অ্যাজ এ সংসদ সদস্য, ওই আপনার পার্লামেন্ট যে কনস্টিটিউয়েন্ট মেম্বার হিসেবে যে নির্বাচিত হলো সেই হিসাবে বসতে পারবে, এবং মেজরিটি ভোটে তারা সংবিধান পাশ করতে পারবে। তা 60 জন যদি কোরাম হয়, তা মেজরিটি ভোট হয় 31 জন, অর্থাৎ 31 জনই তারা একটা সংবিধান করে ফেলতে পারবেন। এবং এই সংবিধান যেটা করবেন সেই দিক নির্দেশনা কিন্তু তাদের ওই গেজেটে আছে, অর্থাৎ ওই দিক নির্দেশনাগুলো সবগুলোই হলো বাংলাদেশের বর্তমান প্রচলিত সংবিধানকে অকার্যকর করা। এবং সেইটার পিছনে সূত্রটা তো আজকে না, যখন বলা হয়েছিল সংবিধান নতুন লেখা হবে, কারণ আপনি জানেন 5ই আগস্টের পরিবর্তনের পরে একটা জিনিস খুব সামনে এসছে, সেটা হলো মানুষ পরিবর্তন চেয়েছে, যে একটা সরকার পরিবর্তন হবে, একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ফিরে আসব, এটাই তো মানুষের প্রত্যাশা। কিন্তু হঠাৎ করে কিছু লোক যারা ওই সময় খুব প্রভাবশালী ছিল এবং যারা নেতৃত্ব দিয়েছে, তারা হঠাৎ করে এই আমাদের জাতীয় সঙ্গীত, পতাকা, সংবিধান, মুজিববাদী সংবিধান এটা ছুঁড়ে ফেলে দিতে হবে, এই কথাগুলো আসার পর থেকেই কিন্তু তখন অনেকের মনে প্রশ্ন আসছে যে আমরা তো কি চাইলাম আর কি বলছে তারা। এবং এইটার একটাই উদ্দেশ্য, সেটা হলো যেহেতু 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের উপরে প্রতিষ্ঠিত,
অতএব এই সংবিধানটাকে যদি বাতিল করা যায় তাহলে মুক্তিযুদ্ধটাকে মুছে ফেলা যায়, এটি হলো তাদের টার্গেট। এবং এই টার্গেটটা কারা করতে পারে? এই টার্গেটটা করেছে যারা মুক্তিযুদ্ধের সময় পরাজিত হয়েছে, তারাই টেকনিক্যালি ফ্রন্ট সাইডে কাউকে জানেন গুপ্ত থাকে, অনেকে অনেক দল প্রকাশ করে না, কাজে এই গুপ্ত লোকজনকে দিয়ে তারা সামনে এনে এই জিনিসটা তারা ক্যাম্পেইন করেছিলেন। এবং আলী রিয়াজ সাহেবও বলেছিলেন পুনর্লিখন করতে হবে। এবং তখন তো টালবাটাল অবস্থা, ধরেন সমস্ত যারা রাস্তায় নেমেছিল ম্যাক্সিমাম লোকই তো তখন তাদের ওই কথা মতো তারা স্লোগান দিচ্ছিলেন, বলছিলেন, কিন্তু তারা বুঝতে পারেন নাই যে আসল উদ্দেশ্যটা কি ছিল। এবং যখন আসল উদ্দেশ্যটা বুঝে ফেলেছে তখনই ভাটা পড়েছে, তখনই এই ছাত্রদের মধ্যে অনেকে চলে যাচ্ছেন, অনেকে বিতর্ক করছেন, এটা তো আমরা চাই নাই, এখানে কাদের ইনফ্লুয়েন্সে এখন এরা কথা বলছে। এবং আলটিমেটলি এসে নির্বাচনের পরে যখন জামাতের সঙ্গে ওনারা ঐক্যবদ্ধ হলেন, তখন ফাইনাল ব্রেকটা আমরা বুঝতে পারলাম যে আসলে এরা কারা। এবং সেখান থেকে দেখবেন নারী নেত্রী থেকে অনেকে চলে গেছে, অর্থাৎ ওটা ছিল একটা বি টিম। এবং সেই বি টিম দেখি সামনে, কারণ জামাত ইসলামের নাম দিলে অনেক সময় একটু অ্যালার্জি হয় বাংলাদেশিদের, কারণ তারা তো যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত ছিল। যদিও বর্তমানে যে ইয়াং কর্মী সে হয়তো ছিল না, কিন্তু অনেকে তো জড়িত ছিল। এটি একটু অ্যালার্জি হয় বাংলাদেশি লোকজনের জন্য, একটু বাধে অন্তরে, যারা বাংলাদেশে এত নির্যাতন করলো, নারী নির্যাতন করলো, হত্যা করলো, কাজে তারা আবার যদি এসে আমাদের সামনে মুখ ফুলিয়ে কথা বলে, এটা তো আমাদের অন্তরে লাগে। এবং সেই কারণে ওই জিনিসটা যখন একদম স্পষ্ট হলো যে আসল রহস্য হলো বাংলাদেশের সংবিধান ফেলে দেয়া, এবং সেটা কাদের উদ্দেশ্য? মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছে। সেই কারণেই কিন্তু এই ডিভিশন, ছাত্রদের ধরেন যে শক্তি ছিল, আজকে দেখেন কি শক্তি আছে, তাদের শক্তি তো অনেক ফল করেছে। এখন যারা আছেন তারা কি সুপ্ত কিনা, তারা ভবিষ্যতে আলটিমেটলি জামাত হয়ে যাবেন কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন। এবং এটা ভবিষ্যতে আমরা বলতে পারবো, কারণ অনেক দলই তো অনেক দলের সঙ্গে অ্যামালগেটেড হয়ে যায়। চিন্তা চেতনা যেভাবে আছে তাতে কিন্তু সেইভাবে সম্ভাবনা আছে। কিন্তু সেই সম্ভাবনা থাকলেও যেহেতু মেজরিটি পার্টি নির্বাচিত হয়েছে বিএনপি, অর্থাৎ বিএনপি যেহেতু ওই তালে তাল মেলান নাই, এবং তারা যেহেতু সাংবিধানিক শাসনে থাকতে চেয়েছেন এবং থাকতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন, ফার্স্ট ডেতেই শপথের সময় বলে দিয়েছেন। এটা এমন হতে পারতো যে অত চিন্তা করে নাই, শপথ হচ্ছে, আচ্ছা শপথ করে ফেলি, তা কিন্তু নয়। তারা কিন্তু মাইনরিটি চিন্তা করেছেন যে মুক্তিযুদ্ধের সংবিধান যদি না থাকে তাহলে তো বিএনপির অস্তিত্ব থাকে না, কারণ বিএনপির তো মুক্তিযোদ্ধার দল, জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধা, তাই না? সেই হিসাবে সেই জিনিসটাকেও প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কেউ কেউ এটাকে আন্ডারমাইন করতে চেয়েছিল মুক্তিযুদ্ধকে মুছে ফেলার জন্য, কিন্তু সে বিএনপি সেটা বুঝতে পেরেছে। এবং সেই কারণেই তারা আলোচনা করতে করতে ডিসেন্ট দিয়ে নির্বাচন পর্যন্ত নিয়ে এসছে। এবং নির্বাচনের পরে যখন ফাইনাল কাজটা হবে তখন তারা তাদের অবস্থান বলে দিয়েছে যে সংবিধানের বাইরে আমরা যাচ্ছি না। অথবা আমরা তো এখন সাংবিধানিক শাসনে ফিরে এসেছি, কাজে এখন অন্য কোনো উপায়, অন্য কিছু বলার আর কোনো সুযোগ নাই, আমাদেরকে সাংবিধানিক শাসনেই থাকতে হবে। সংবিধান পরিবর্তনের সুযোগ আছে, মেজরিটি পার্টি যদি মনে করে যে সাংবিধানিক ব্যবস্থা এখন পার্লামেন্টারি সিস্টেম আছে, এটা রাষ্ট্রপতি শাসিত সরকার করবে, সেটা তারা করতে পারে, সেটা করতে কোনো আপত্তি নেই, তারা তো 2/3 মেজরিটি। তবে অনেক অনেক সংবিধান সেগুলা সংশোধন হলেও আদালতে আবার চ্যালেঞ্জ হয়, যেমন ষোড়শ সংশোধনী আমি চ্যালেঞ্জ করেছিলাম, ফিফথ অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়েছে, তাই না? যদি সংবিধান সংশোধন করলেই যে পার্লামেন্ট সুপ্রিম অথরিটি যে তারা যেটা করবে ওইটাই ফাইনাল, তাও না। এখানে কোর্ট হলো গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনের ভিতরে যে কর্মকাণ্ড হচ্ছে সেটা কোনো রকম ব্যত্যয় হচ্ছে কিনা সেটি দেখার দায়িত্ব হলো গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিম কোর্টের। এই জন্যই তাদের এই পাওয়ারটা দেওয়া হয়েছে। তারা স্ক্রুটিনাইজ করবে পার্লামেন্ট আইন প্রণয়ন করার পরে এই আইনটা সঠিক হলো কিনা, এই আইনটা মৌলিক অধিকার পরিপন্থী হলো কিনা, সাথে সাথে তারা সেটাকে স্ট্রাক ডাউন করে দিতে পারে। এই যেখানে অবস্থা আছে সেখানে আমি মনে করি এইখানে আর এই আলোচনা যে জুলাই সনদ অধ্যাদেশ, যেটা অধ্যাদেশ তো হয়েছে পরে, অধ্যাদেশটা হয়েছে আদেশের রেফারেন্সে, অনেকে এটা ভুল করে। প্রথম হয়েছে আদেশ, আদেশের মধ্যে গণভোটের কথা বলা আছে, কিন্তু গণভোট তো ইলেকশন কমিশন ম্যান্ডেটে নাই, তখন ওনার জন্য একটা আইন দরকার। তখন এই আদেশের রেফারেন্সে দিয়ে একটা অর্ডিন্যান্স করা হয়েছে যে এইভাবে গণভোট করতে হবে। তারপরে ইলেকশন কমিশন ওই অর্ডিন্যান্স, যেহেতু একটা আইন, ওই অনুসারে উনি পদক্ষেপ নিয়েছেন।
এবং পদক্ষেপ নিয়ে যেটা হয়েছে আপনি দেখেছেন, শেষে তো লুটপাটের মধ্যে অনেক বুদ্ধিজীবী, হোয়াইট কলার বুদ্ধিজীবী, অনেক সাংবাদিক, তারা এটা প্রচার করার জন্য 1,20,00,000 50 লাখ টাকা বিভিন্ন ব্যাংকের সিএসআর থেকে তারা নিয়েছেন এবং এগুলো তারা করেছেন। এই সব জিনিসগুলোই কিন্তু একটি ধামাচাপা যাতে পড়ে না যায় সেটি খেয়াল রাখতে হবে। এবং আমার বিশ্বাস একসময় না একসময়, যেহেতু বাংলাদেশ একটা সব সম্ভবের দেশ, অনেক কিছুই আমরা দেখেছি, অনেক পুরনো ইতিহাস, 20 বছর আগের ইতিহাস ভেসে আসছে এবং সেগুলো আইনের আওতায় এসছে। অতএব এই যে সরকারের ক্ষতি, অর্থনৈতিক 1100 কোটি টাকা হয়তো ক্ষতি হয়েছে এবং এই 1100 কোটি টাকা ক্ষতি করার মধ্য দিয়ে যারা করলেন তারাও যে একসময় আইনের অধীনে আসবে না, এটা নিশ্চিত করে বলা যায় না।